সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করতে চাই আজকের নেক্সাস টেলিভিশনে লেডিস ক্লাবের আড্ডা। আমি অহনা তাসনিম খান আছি পুরো 1 ঘন্টা জুড়ে আপনার সাথে আড্ডা দেবার জন্য। আর লেডিস ক্লাব মানেই নারীদের মহা সমারোহ। আর দেশের এবং পৃথিবীর নানান প্রান্ত থেকে আমাদের স্টুডিওতেও যেমন অনেক নারীরা নিজেদের গল্প বলতে একত্রিত হন, সেভাবেই জুমের মাধ্যমে লেডিস ক্লাবে আড্ডা দেওয়া হয়। 1 ঘন্টার এই আড্ডায় আমরা রাখি একটা বিষয়, যে বিষয়ে কথা বলতে দেখা যায় যে আমাদের শুধু সেই বিষয়ে না, আরও নানান জায়গার নানান বিষয়ে তুলে ধরে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে নারীরা আড্ডা দিলে যে শুধুমাত্র সাজগোজের আড্ডা হয় তেমনটা আসলে আর থাকে না, বরং নারীরা এখন সর্বস্তরে সব ক্ষেত্রে খুব পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নয়, বরং নিজেদের আলাদা করে জায়গায় তৈরি করে নিয়েছেন, এবং সেটাও আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে নানান জায়গায় ভিন্নভাবে আমার মনে হয়েছে নারীদেরকে রিপ্রেজেন্ট করে। নারীরা এখন নিজেদের যোগ্যতায় এখন নিজেদেরকে প্রমাণ করে চলেছেন, হাত বাড়িয়ে দিচ্ছেন একে অপরকে, এবং বিষয়টা সেরকমই সুন্দর একটা বিষয়, হাত বাড়িয়ে দাও। সেই বিষয়ে কথা বলতে যেই দুজনকে ডেকেছি, চলুন আগে দেখা করিয়ে দিই তাদের সাথে। আমাদের সাথে আছেন শুরুতেই মাথিন হক, তিনি সাজ শৈলীর শতাধিকারী। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে। তার পাশে আছেন রাবেয়া আফরোজ শিলা, তিনিও বেশ কঠিন চাকরি করেন, আইনজীবী, ঢাকা জজ কোর্টের। অনেক অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। কেমন লাগছে স্যার? খুব 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 ভালো লাগছে। অ্যাকচুয়ালি নেক্সাস টেলিভিশনকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, যেখানে মহিলাদেরকে খুব চমৎকারভাবে উপস্থাপন করা হয়। এটা আসলে আমাদের জন্য খুব গর্বের একটা বিষয় যে আমি আমার সবটুকু, আমার ভেতরের কথাগুলো বলতে পারছি, আড্ডায় এসে বলেন বা সামহাও যেভাবেই হোক আমরা এখানে বলতে পারছি নিজেদের কথাটা, এবং জাতীয়ভাবে নিজের কাজগুলোকে মানুষের সামনে তুলে ধরা, নিজের মনোভাবটা মানুষের কাছে তুলে ফেলার একটা জায়গা। এবং নারীরা তো আমরা নারীর সঙ্গে আসলে ভালোই বোধ করি। আমার কাছে মনে হয় যে এখন নারীদের মধ্যে বরাবরই যে একটা পূর্ব প্রচলিত কথা ছিল যে হয়তো একজন নারী আরেকজন নারীর সাথে একটু প্রতিযোগিতামূলক বোধ করেন, ইদানিং সেই ভাবনা অনেকটাই কেটে গেছে, এবং আমার মনে হয়েছে যে আমরা এখন নিজেদের সখ্যতায় বেশ আরাম বোধ করি। এখন শিলাপুর কাছে কিছু শুনি এখন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নেক্সাস টিভিকে এরকম একটা আড্ডায় আমাকে সংযুক্ত করার জন্য। তো নারী সঙ্গ এটা তো ভালো লাগারই বিষয়, নিজেরই মনে হয়। আমার কাছে সেরকমই একটা জায়গা। তো এটা যখন দেখতাম মনে হতো যে হ্যাঁ, আমাকে যদি ডাকতো কবে যাব এরকম। তো সেই মানে স্বপ্নটাও পূরণ হলো। আমার কথা হচ্ছে স্বপ্ন দেখব, আমরা নারীরা স্বপ্ন দেখব এবং সেখানেই বিচরণ করব। স্বপ্ন আমাকে সেখানে নিয়ে যাবেই। তো সেই মানসিকতা থেকে আমি চাই নারীরা আমাদের সঙ্গে, সবার সঙ্গে মিলিয়ে মিশে আমরা এগিয়ে যাই। হাত বাড়িয়ে দাও, চমৎকার একটা থিম নিয়ে আমরা বসেছি আজকে। তো দেখা যাক আড্ডা কেমন হয়। আমাদের হাত বাড়িয়ে দিতে হবে কিন্তু আপনাদেরকে। যদি এখন হাতটা জড়সড় করে কোথাও বসে থাকেন, সেই বিষয় থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের স্ক্রিনে জুমের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেটা আপনার হাত দিয়ে নিজের ফোনে টাইপ করে বসিয়ে সুন্দর করে আমাদের সাথে জুমের আড্ডায় বসে যাবেন, যাতে সবাই আমরা একে অপরের গল্পগুলো শুনতে পারি। মাথিন আপু, সাজশৈলী কবে শুরু হলো, কিভাবে শুরু করলেন, সব গল্প শুনে। আচ্ছা, সাজশৈলীর আগে আমার পেছনের কিছু গল্প আছে। হ্যাঁ, যেমন আমি ছোটবেলা থেকেই যখন একটু নিজেকে বুঝতে শিখেছি, তখন থেকেই চিন্তাভাবনা ছিল কিছু একটা করব। আচ্ছা। তো সেই চিন্তাভাবনা থেকে 2006 সালে আমি কারচুপির কাজ শিখি, আগে ব্লকের কাজ শিখি, এবং আরও 5 জনকে নিয়ে ওদেরকে কাজ শেখাই। এখান থেকেই শুরু। বাট সেই সময়টা আমাকে, আমার যেহেতু পড়াশোনা ছিল, অনার্সে পড়তাম, অনার্সে ফাইনাল শুরু হলো, তখন আমাকে স্টপ রাখতে হয়েছিল। আফটার দ্যাট জব করি, মানে পড়াশোনা শেষ করে জব শুরু করি। কিন্তু আমার জব আসলে ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমার নিজস্বতা সেখানে নেই। আমাকে সবটাই কিন্তু অন্যের যা বলছে সেটাই আমাকে করতে হচ্ছে। আমার এই জিনিসটা কখনোই পছন্দ ছিল না। তো সেখান থেকে চিন্তা করলাম, না, আমাকে বিজনেস আবার করতে হবে। তো জব করতে করতে বেবি যেহেতু কনসেপ্ট করলো, তখন আবার আমাকে জবটা ছাড়তে হলো, আবার শুরু করে দিলাম। লকডাউনের সময় চিন্তা করলাম যে না, এটাকে আরও ভালোভাবে করতে হবে। তখন আমি পেজ খুলি। তখন আমার 2020 সালে সাজশৈলীর শুরু, অগ্রযাত্রা শুরু। সেখান থেকে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে, সাজশৈলী প্রথমে একা ছিল, সাজশৈলী এখন আর একা নেই। সাজশৈলী এখন 23 জন নারী উদ্যোক্তাকে নিয়ে কাজ করছে।
বাহ, এতগুলো নারী কর্মসংস্থান আপনি করতে পেরেছেন এখন। মানে যেটা হয়েছে, আমরা তো যেমন আমি জব ছাড়তে বাধ্য হয়েছি, আমি এটা চিন্তা করেছি যে আরেকজনের যেন কিছু করতে পারে, জব না করুক কিছু করতে পারে, সেই জন্য আমি একটা প্লট ভাড়া নিয়েছি, সেখানে আবার ওনাদেরকে ছোট 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 করে স্টল করে দিয়েছি, তারা সেখানে আছে। সেখানে থেকে তাদেরকে সময় অনেক দিতে হয় না, আমি থাকছি, আমার সেলস গার্ল আছে, তো তারা দেখা যায় যে দিনে একবার বা আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসলো, আমরা একটা আড্ডাও দিলাম, আমাদের সেলও হচ্ছে মাশাআল্লাহ। তো এরকম করে চেষ্টা করছি যে এগিয়ে যেতে, যা আল্লাহ ভরসা ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে নিজের যেটা অসুবিধা হয়েছে সেই অসুবিধাগুলো যাতে অন্য নারীদের না হয় এবং এত অসুবিধার মাঝখানেও যাতে তারা কর্মজীবী থাকে, সেই চেষ্টাটা আপনার জায়গা থেকে করা হয়েছে। খুবই সুন্দর একটা উদ্দেশ্য এবং উদ্যোগ। আশা করি সাজশৈলী নিয়ে আরো এগিয়ে যাবেন এবং আরো গল্প শুনবো আজকের দিনে। 23 জন নারী আপনাকেও তো হাত বাড়িয়ে দিচ্ছে, আপনিও তাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন। শিলা আপুর এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। খুব কঠিন একটা কাজে আপনি যুক্ত আছেন। আমার বাবা, আমার বোনের হাজব্যান্ড সবাই আসলে তাদের সাথে, আইনজীবীদের সাথেই আমার বড় হওয়া, তো আমি জানি হাউ ইটস সো চ্যালেঞ্জিং টু লিভ উইথ দেম। সো আপনি এত চ্যালেঞ্জিং একটা কাজের জায়গা কেন পছন্দ করলেন এবং কেমন যাচ্ছে আপনার এই কাজের জীবন? আমি খুবই উপভোগ্য একটা কাজ করি। মানে আমরা যেমন, আমার প্রত্যেকটা কেস আমার জন্য এক একজন সন্তানের মতো। মানে এটা যখন আসে এটা পুরোটাই নতুনভাবে আমাকে ভাবতে হয়। এটা যখন শেষ হবে মনে হচ্ছে এটা একটা পরিপূর্ণ কিছু আমার কাছ থেকে শেষ হলো। আমি অবশ্য একটু মানে ডিফারেন্ট সেক্টর নিয়ে কাজ করি, সাধারণত এটা নিয়ে সবাই কাজ করে না। আমি মূলত শ্রম আইন নিয়ে কাজ করি, চাকরি সংক্রান্ত, বিশেষ করে আমাদের আমরা যেটাকে মক্কেল বলি, আপনাদের হয়তো সেই শব্দটা ইংরেজিতে ক্লায়েন্ট বললে শব্দটা অতটা হয় না, কিন্তু কোর্টে মক্কেল বললেই এটা প্রচলিত একটা শব্দ। অনেকে শুনতে খারাপ লাগে, অনেকে নেগেটিভলি নেয়। তো আমার সেই মক্কেলরা হচ্ছেন গার্মেন্টস শ্রমিক। এখানে নারীর সংখ্যাই অনেক বেশি। তাদের অধিকার নিয়ে আমার কাজের ধরন, আমি অনেক লিগেল এড দিয়ে থাকি, যেখানে তাদেরকে আমি মোটিভেট করি যে আপনার অধিকার সচেতন হবেন কিভাবে। বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে শুক্রবারটা আমি এই কাজে ইউজ করে থাকি। সেখানে আমি আমাদের ব্লাস্ট আছে, ফ্রিতে আইন সহযোগিতা করে থাকে যে কোনো মানে সেক্টরই। ওখানে গেলে হচ্ছে মানে আপনার খরচ ছাড়া আপনি হচ্ছে আইনি সহযোগিতা পাবেন এরকম। আর সরকারিভাবে আরেকটা আছে শ্রমিক আইন সহায়তা সেল, সেখানেও গেলেও তাদের কোনো মানে টাকা পয়সা লাগবে না, বাট সহযোগিতা পাবে। তো এরকম 2টা সংগঠনের সাথে আমি আছি। তো সেখানে আমরা উইদাউট পেমেন্টে কাজ করে থাকি। বাহ, এটা হচ্ছে সহযোগিতার জন্য করে থাকি। আর প্রফেশনাল হিসেবে তো অন্য কাজ করেই থাকি, কিন্তু এটাই আমি স্পেশালাইজড বেশি। এখানেই আমার খুব ভালো লাগে যে আমরা অনেকেই চাকরি করি, অনেকেই আছে যে সে জব করছে, বাট সেখানে তার অধিকার কি এটা সে জানে না। তো সেই বিষয়টা নিয়ে সচেতনতা তৈরি করা, তার অধিকার সম্পর্কে যে তাকে জানানো, এই বিষয়টা আমার কাজের। আমি সেটা নিয়ে রিসেন্টলি বেশ কয়েক জায়গায় কাজ করছিলাম, যেমন আরএমজি সেক্টরে নারীরা এখন দেখা যাচ্ছে যে আগে তো আরএমজি সেক্টরে গার্মেন্টসে প্রায় 60%-এর বেশি বা 80%ও বলা যায় যে নারীরা কাজ করতেন। ইদানিং আবার ছেলেদের পার্টিসিপেশন বেড়েছে, টেকনোলজি বেড়েছে, এবং আমি দেখেছি যে নারীরা যেখানে কাজ করবে তাদের যে কাজের একটা জায়গায় তাদের যে অধিকারের একটা বিষয় আছে, তাদের যে অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেই বিষয়টাতেও তাদের কোনো ধারণা নেই। এটা আমরা অনেকগুলো সেক্টরে দেখেছি, গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে নারীর প্রতি যে সহিংসতা আসলেও নানান জায়গায় এখনও 2024 সালে হয়। এই বিষয়ে অনেকে মনে করেন যে না, এটাই তো সাধারণ। তো সেই ক্ষেত্রে অধিকার সম্পর্কে এই যে আইনগতভাবেও যে জ্ঞান লাভটা দরকার, এই বিষয়ে যে একটা ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন, এটা চমৎকার উদ্যোগ যে এই বিষয়গুলোতে এখনও জানার বিষয় আছে এবং জানার পরেই হয়তো ফাইনালি আমরা একটু ডেভেলপমেন্টের দিকে যেতে পারবো। কারণ আমার মনে হয়েছে যে ছোটোখাটো অধিকার ক্ষুণ্ণ হওয়ার কারণে নারীর একটা দেশের অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে আছে, কোনো না কোনোভাবে ডেভেলপড হতে আমাদেরকে এখন আটকাচ্ছে। আমাদের বন্ধুরাও কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমি একটু মাথিনাপুর কাছে এসে জানতে চাই যে আপনার যে নিজে নারী হিসেবে অন্য নারীদেরকে সহযোগিতা করতে হবে, এই মনোভাবটা আসলে কোথা থেকে, এটার গোড়াটা যদি জানতে চাই। ঘরে কি কোনো রকম পরিস্থিতি ছিল যে আন্টি মানুষকে সাহায্য করতেন বা কিছু, বা বাবা কিছু শিখিয়েছেন, বা ফ্যামিলি থেকে আসলে এই ধরনের মেন্টাল ডেভেলপমেন্ট হয়েছে কিনা?
এটা আসলে আমি বলবো যে আপনি বলেন যে ফ্যামিলির দিক থেকে না, আমি আমার নানিকে দেখেছি আর কি, সে খুব মানুষকে হেল্প করতো। দেখা যেত কি সে না খেয়ে থাকতো, হ্যাঁ খেতে বসছে হয়তো, তার প্লেটের খাবারটাও সে আরেকজনকে দিয়ে দিত। আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আর আমার আম্মুর ক্ষেত্রে যেটা বলবো যে সে এত হেল্পফুল সবার ক্ষেত্রে। হয়তো সে বিজনেস করে নাই, হয়তো সে জব করে নাই, কিন্তু কারো কিছু প্রয়োজন হলো, কেউ এসে বলছে যে আমার এটা লাগবে, আমি কখনো তাকে না বলতে দেখি নাই। যতটুকু পেরেছে হেল্প করেছে। আর এগুলো তো ছোটোখাটো বিষয় আমাদের ভিতরে গেঁথে থাকে যে না আমার আম্মু এটা করেছে, মানুষকে কিছুটা হলেও সহযোগিতা করা যায়। আর ওই যে বললাম না, জব সেক্টরে ঢোকার পরে যখন আমি দেখলাম জব করাটা আমাদের মানে, যেহেতু আমাদের দেখা যায় যে বাচ্চাদের রাখার জন্য ডে কেয়ারগুলো খুব বেশি ভালো হচ্ছে না, বা আমি রাখতে পারছি না, বা আমার সাপোর্ট হচ্ছে না, আমার বাচ্চাকে দেখারও কেউ ছিল না। আবার জব করতে গেলে দেখা যাচ্ছে যে আমাকে ছুটি নিতেও খুব প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই জায়গাগুলো চিন্তা করে দেখা গেল কি, আবার অনেক সময় কাজ করতে হয় না যে আমি যখন নিজে ইনভেস্ট করছি, তখন দেখা যাচ্ছে কি অনেক বেশি ইনভেস্ট করা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছে। তখন আমি চিন্তা করলাম, আচ্ছা আমরা যদি এরকম করি যে একই জায়গায় আছি, বিশাল বড় একটা শপ হইল আমার, কিন্তু প্রত্যেকের ইনভেস্ট কিন্তু অল্প অল্প করে লাগছে, ঠিক আছে, কিন্তু কেউ কিন্তু এসে বুঝবে না যে পুরো দোকানটা 23 জন মিলে আছে। সবাই বুঝতেছে একটা সাতচল্লি একটা কাজ করছে, সেখানে সবাই ছোট ছোট করে থাকছে। তো আপনার যখন ইনভেস্টটা অল্প করতে পারছেন, আপনি যখন সময়টা অল্প দিতে পারছেন, আপনি সবটাতেও সময় দিতে পারছেন, আবার আপনার ফ্যামিলিটাকেও মেনটেন করতে পারছেন। তো এইগুলো চিন্তা নিজের ক্ষেত্রে যখন দেখেছি যে না এই জিনিসগুলো যদি আমি এভাবে মেনটেন করতে পারি, তাহলে আমি কিন্তু আরেকজনের দিকেও হাত বাড়াতে পারি, আমি আরেকজনকেও সহযোগিতা করতে পারি। এই থিম থেকেই আমার অ্যাকচুয়ালি এভাবে চলে আসে। চমৎকার একটা ভাবনা। এখনকার সময় এসে শিলা আপু, নারীদের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা, হাত বাড়িয়ে দেয়া কতটুকু দরকার, কতটুকু যুগোপযোগী, এবং সাথে এটা আসলে আমাদের পুরো দেশের বর্তমান পরিস্থিতি কিভাবে ঘুরিয়ে ফেলতে পারে সেটা নিয়ে আপনার কাছে কিছু শুনে। মানে এক সময় আমরা শুনতাম যে নারী নারীর শত্রু, এটা এখন আমাদের ভুল ধারণা। হ্যাঁ, মানে এটা এখনো বলে না আমার যে মনে হয় এটা রিউমার ছিল, আমরা প্রমাণ করতে হয়েছে যে না এই ধরনের রিউমারে আমরা বিশ্বাসী না, বরাবরই আমরা নারীরা বেশ কোমলমতি, সুন্দর। শুধুমাত্র মানে এই বিষয়টা আপনাকে প্রমাণ করার বিষয় না, মানে আমাদের সোসাইটি বলেন, মানে বহির্বিশ্ব আমি যতটুকু দেখি, সেখানে নারীদের সবসময় নিজেকে প্রমাণ করেই আসতে হবে। যে কোনো জায়গায়, যে কোনো সেক্টরে, আপনার ফ্যামিলিতে থেকে শুরু, সেখানেও আমাকে প্রমাণ করতে হবে। আমার মাকে দেখেছি, সে তার ছেলে মেয়ের জন্য নিজেকে প্রমাণ করতে হয়েছে, আমরা আমার সন্তানের কাছে নিজেকে প্রমাণ করছি। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের ফিল্ডটা ওইভাবেই তৈরি যে তুমি তোমাকে প্রমাণ করো, তাহলে তোমার সমালোচনা কেউ করবে না। কিন্তু তুমি যখন তোমাকে প্রমাণ করতে পারবে না, তখন তোমার পেছনে অনেক লোক সারাক্ষণ বলতেই থাকবে, তোমাকে পেছন থেকে টেনে ধরবে। এটা হচ্ছে আমাদের সমাজের বিষয়। তো এখন মানে আমি তো একটু মানে অনেক শ্রেণীর সাথেই কাজ করি, তো যেটা বললাম আরএমজি সেক্টর, সেখানে কিন্তু নারীরা এখনও অবহেলিত। যেমন একই সেক্টরে একজন ছেলে যে পরিমাণ বেতন পাবে, নারীরা তার চেয়ে কম পাবে, এবং তারা নিজেদের ডেজিগনেশন থেকে কখনো হায়ার লেভেলে যায়ই না। না না। আরএমজি সেক্টরে আমি দেখেছি ছেলেদের যে প্রমোশনটা হয়, মেয়েরা গার্মেন্টস ওয়ার্কার হিসেবে সেখানেই সারাটা জীবন ধরে কাজ করে যাচ্ছেন। আরও আসবো আপু, এই বিষয়ে কথা বলবো, একটা বিরতি যেহেতু সময় হয়ে গেছে গল্প করতে করতে। আমাদের গল্প আজকে একটু বেশ কঠিন বিষয় হয়ে যাচ্ছে। হালকা একটা বিষয় দিয়ে শুরু করলেও যখন আসলে নারীর অধিকার নিয়ে কথা বলা হয়, নারীর পারস্পরিক সহযোগিতা নিয়ে কথা বলা হয়, অনেকগুলো বিষয় আসলে তুলে আনতে হয়। কিছু বিষয় নিয়ে কথা বলাটা ভীষণ জরুরি। আপনারাও নিজ নিজ জায়গা থেকে সচেতনতার জন্যই হোক আমাদের সাথে আড্ডা এসে যুক্ত হয়ে আমাদের সাথে গল্প করবেন। একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে এসে অনেক গল্প হবে, সাথেই থাকুন। একে অপরের সাথে থাকা যেন একটা খুব সুন্দর একটা যে কোনো দৃশ্য। আমি যদি কল্পনা করি যে একটা জায়গায় অনেকগুলো মানুষ একসাথে পরস্পরকে সহযোগিতা করছেন এবং খুবই হেলদি একটা কম্পিটিশন হচ্ছে, দেখতেই আমার মন ভরে যায়, চোখ ভরে যায়, ভাবতেই তো ভাল লাগে, তাই না? তো সেই ক্ষেত্রে হাত বাড়িয়ে দেওয়া এখনকার
দিনে যতটা আসলে খুব দরকারি, 10-এর লাঠি 1-এর বোঝা। নিশ্চয়ই আপনারা শুনেছেন যে 10 জন মিলে যখন একসাথে কাজ করেন তখন কাজটা সহজ হয়ে যায়। নিজেদের মধ্যে আসলে যেকোনো কিছু একসাথে করে ফেললে যেহেতু সময় বাঁচে, সাথে কিন্তু উন্নয়নটাও এনশিওর হয়। তো সেই জন্য আমার মনে হয় হাত বাড়িয়ে দেওয়া এখন যুগের চাহিদা, এখন খুবই কম্পিটিটিভ একটা সময় যাচ্ছে, হাত বাড়িয়ে দিতেই হবে, না হলে সবাই পিছিয়ে থাকবেন একসাথে। যারা যারা নারীরা আছেন আমাদের সাথে তারা স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসবেন। এবং যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম শিলা আপুর সাথে, যে একটা সেক্টরের কথা বলছিলাম, তো সেই বিষয় থেকে যদি বেরিয়ে আসি, এখন দেখা যায় যে সাধারণ অর্থেও তো মানুষের পাশে থাকতে হবে, না হলে ওই যে টিম ওয়ার্কটা এখন আর হচ্ছে না। টিম ওয়ার্ক যদি হয় সেক্ষেত্রে কাজ সুন্দর হয়, নাকি আপনার মনে হয় যে বেশি মানুষ যুক্ত হয়ে গেল, ঝামেলা শুরু হলো? না, যদি অল্প রাস্তা যেতে চান তাহলে আপনি একা যাবেন, আর যদি অনেক দূর যেতে চান তাহলে গ্রুপ অনুযায়ী যাবেন। বিষয় হচ্ছে এটা, আমাদের যদি স্বপ্ন বড় থাকে তাহলে আমাকে অনেককে নিয়ে এগিয়ে যেতে হবে। আর যদি আমি স্বপ্ন ছোট দেখি, যে আমি আজকে এখানেই বসবো, এখানেই খাবো, এখানেই ঘুমোবো, এর বাইরে যাব না, তাহলে আমি একাই যথেষ্ট। তো সেক্ষেত্রে অবশ্যই টিম ওয়ার্ক জরুরি আমাদের। একদমই তাই। সেক্ষেত্রে আমাদের সাথে দেখেন জুমে তো অনেক বন্ধুরা চলে আসলো, সবাই আসলে হাত শুধু বাড়িয়ে দেননি, পুরো মানুষটাই উঠে চলে এসেছেন আমাদের সাথে। আমরা দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা আমাদের সাথে যেহেতু যুক্ত হয়েছেন। আমি একটু আজকে শুরুতে ওইদিকে কে আছে, নাসিমা আজিম আপু, তার কাছে একটু আসি। নাসিমা আপু, আপনার কাছ থেকে এসে একটু শুনি যে এই যে হাত বাড়িয়ে দেয়া, পাশে থাকা, এখনকার যুগে কি বেড়েছে আপনার মনে হয়, নাকি আগের থেকে দেখা যাচ্ছে যে আমরা এখনো ওই রকম ধারণাতেই আছি, পিছিয়ে আছি খানিকটা, যে না সাহায্য সহযোগিতা করা যাবে না? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা সবাইকে। আসসালামু আলাইকুম। হাত বাড়ানোটা এটা এক একজনের এক এক রকম। তো আগের দিনে যে হাত বাড়ানো ছিল সেটা ছিল একটু ভিতরগত আন্তরিক ভাবে, সেটা কিন্তু বহিঃপ্রকাশ ছিল না। কিন্তু এখন হাত বাড়ানোগুলি মানুষের আসলে বহিঃপ্রকাশ। সেটা ফ্যামিলিগত হতে পারে, বন্ধু মহল হতে পারে। যেমন কিছুক্ষণ আগে রাবে আপু বলছেন যে যদি আমি ছোট পথে যাই তাহলে একা যাব, যদি বড় পথে যাই তাহলে সবাইকে নিয়ে যাবো। এই যে একটা মনোভাব বর্তমানে হয়েছে, এটার জন্য মানুষ এখন আসলে সবার জন্য সবাই হাত বাড়াইয়া। আর সেই গানের কথাও আসে, মানুষ মানুষের জন্য, সেই জিনিসটাও বেড়ে গেছে। তো এই আগের চেয়ে বর্তমানে হাত বাড়ানোটা বেশি হচ্ছে মানুষের জন্য। আর আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলবো যে আহ আমি কতটুকু কার জন্য কি করতে পারলাম, কাকে কতটুকু ভালোবাসতে পারলাম, এটা হলো আমার তৃপ্তি। আমাকে কে কতটুকু করলো সেটা পরে। আপু যেমন বলেন যে একটা প্রতিষ্ঠান করে অনেক জনাকে ব্যবস্থা করে দিয়েছেন, বা সবাই মিলেমিশে একটা কাজ আগাইছেন, তাতে খরচ কম হয়েছে, বা আম, সব তাদের সময়টাও সবাই ভাগ করে নিতে পেরেছে। এই জিনিসটা আসলে যে এত সুন্দর হয়েছে যে আমরা সব বাস্তবে এটা ভাবতেও পারতাম না, কিন্তু এখন সেটা আমরা বাস্তবে ভাবি না, আমরা উপভোগ করি। অনেক ধন্যবাদ। সুরমা আপুর কাছে আসি। সুরমা আপু, আজকের বিষয় নিয়ে আপনার কাছে কিছু শুনি। হাত বাড়িয়ে দাও, এটা আমাদের আজকের বিষয়। শুভ সন্ধ্যা আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আসলে হাত বাড়িয়ে দেওয়া আমরা অনেক ক্ষেত্রেই অনেক কিছু করতে পারি। যেমন চাকরির লাইফে যদি আমি বলি, একটা নারী যখন তার কাজ করতে যায় অফিসে, তার শিশু সন্তানটা বাড়িতে কার কাছে দিয়ে যাবে, এমন সময় যায় যে বাচ্চাটা কারো কাছে দিয়ে সে অফিসে যাওয়ার একটা ইয়ে থাকে না, সুযোগ থাকে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রতিষ্ঠানগুলোতে নারীদের জন্য ওই বাচ্চা রাখার একটা অফিসের পাশাপাশি, যাতে মা বাচ্চাটাকে দেখে তারপর সে কাজ করতে পারে, এতে কাজের আউটপুটটাও ভালো পাওয়া যাবে। এরকম একটা ব্যবস্থা কর্মক্ষেত্রে যদি নারীদের জন্য করা হয় ভালো। তারপর আরেকটা হচ্ছে যে আমরা হেল্পিং হ্যান্ড রাখি বাড়িতে। দেখা গেছে যে ওই যে কাজ করবে সে বাচ্চাটাকে তার বাড়িতে রেখে আসতে হয়, নিয়ে আসলে দেখা গেছে যে আমরা বিরক্ত হয়ে যাই যে কেন নিয়ে আসছে বাচ্চাটা। হ্যাঁ, তো ওই ক্ষেত্রে আমি হাত বাড়িয়ে দিতে পারি যে না, আপনার বাচ্চাটাও আপনার সাথে থাকুক। তাতে দেখা গেছে যে আমার ফ্যামিলিতে যখন সে কাজ করবে সে মনোযোগের সহিত কাজটা করতে পারবে। এভাবে আমরা হাতটা বাড়িয়ে দিতে পারি কর্মক্ষেত্রের বিষয়ে। অনেক ধন্যবাদ সুরমা আপু, বেশ অনেকগুলো সুন্দর পয়েন্ট বললেন। সোনিয়া আপুর কাছে আসতে চাই। আমি একটু জানতে চাই যে আপু কি ধরনের সহযোগিতা আসলে পেলে আপনার মনে হতো যে না আমার জীবনটা আরেকটু সহজ হতো?
মানুষের কাছ থেকে কেমন সহযোগিতা আশা করেন? শুভ সন্ধ্যা সবাইকে। অহনা, আমি অনেক সাহায্য পেয়েছি, আমি আর সাহায্য চাই না। আমাদের লিডার নাসিমা আক্তার নিশা যে আমাদের হাত বাড়িয়ে দিয়েছিল 2020 সালে, আমি তার সন্ধান পাই। সেই হাত বাড়ানো এখনো আমার মানে মাথায় তার ছায়া আছে। আমি আর কারোই হাত এভাবে, আমার ইচ্ছা মনে হয় যে আমি এগেছি, এই যে মানে জাকিয়া আপা আমাদের এই যে হাত বাড়িয়ে দিয়েছে, নেক্সাস টেলিভিশনকে পেয়েছি, তারপর আমি উই পেয়েছি, সবাই পেয়েছি, মনে হয় আমি আমার চাওয়া খুব ক্ষুদ্র, আমি চাই না বেশি। আমার আমার কখনোই বেশি চাওয়া ছিল না, আর আমি কখনোই বেশি মানে চাই এটা চাই এরকম। বাহ, চমৎকার। সোনিয়া আপু, আপনার নেটওয়ার্কে প্রচুর সমস্যা করছে, কথাগুলো বেশিরভাগই ভাঙা ভাঙা আসলো, অনেক কম রিচ করেছি, কিন্তু আমরা বুঝতে পেরেছি। আপনার মেসেজটা আমি পেয়েছি অবশ্যই সোনিয়া আপু, অনেক ধন্যবাদ। বাকিরাও আশা করি বুঝতে পেরেছেন। শানু আপুর কাছে আসি। শানু আপু, সবাই মিলে একসাথে কাজ করা এবং একজন আরেকজনকে সাহায্য সহযোগিতা করা কতটুকু দরকারি বলে আপনি মনে করেন, সেটা শুনে। সবাই মিলে কাজ করা অনেক বেশি দরকার, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর লাগছে। স্টুডিওর আপুদেরও সালাম। আর সবাই মিলে কাজ করা আসলেই অনেক জরুরি, অনেক দরকার। আর সবাই মিলে কাজ করা তো ভালো, আর হাত বাড়াই দেওয়াটা অনেক ভালো, কারণ যার জন্য আসলেই সে বিপদে আছে, যার জন্য হাত বাড়াই দিব, তার যদি বিপদে থাকে তাহলে তো সে অনেক বেশি খুশি হয়। আর হাত বাড়াই দেওয়াটা আসলেই মানে আমরা যারা দিতে পারবো হাত বাড়াইয়ে, তাদের জন্য ভালো, যাদের জন্য দিব তাদের জন্য ভালো। আসলে হাত বাড়াই না দিলে একটা মানুষ কিভাবে উঠে আসবে? সে হইতে পারে মানে যে কোনো বিপদে হোক বা যে কোনো জায়গায় তার সাহায্য দরকার হইতে পারে, আমরা যদি একে অপরের হাত না বাড়াই দিই তাহলে তো সে উঠে আসতে পারবে না। তাকে উঠে আসার জন্য আমাদের আসলে হেল্প করা দরকার, আগায়া যাওয়া দরকার। আর তারও মানে অনেক বেশি খুশি হয় মানুষ, আসলে খুশি করাটা দরকার। আর একসাথে মিলে কাজ করলে অনেক বড় বড় কাজ সম্পন্ন করা যায়, অনেক বেশি আগানো যায়, কাজ অনেক মানে ভালো ভালো কাজও একসাথে করলে করা যায়। একদম একসাথে কাজ করলে একটা আনন্দময় একটা পরিবেশও তো হয়। এটা আরো বেশি জরুরি। অনেক ধন্যবাদ আপু। সো আমি হোসনার আপুর কাছে একটু আসি। হোসনার আপু, আপনার কাছেও ছোট করে একটু শুনি আজকে। হোসনার আপুর ইন্টারনেট কি ঠিক আছে? আপু আনমিউট আছে, আপনি বলেন। আনমিউট আছে। হ্যাঁ ঠিক আছে আপু। আপু বলেন, আজকের বিষয়ে কিছু বলেন, অথবা আপনার কাছে যদি কিছু থাকে আমাদেরকে বলার জন্য সেটাও বলতে পারেন। কমায় দাও টিভি সাউন্ডটা। হ্যাঁ, টিভি সাউন্ডটা একটু কমায় দাও। আপু, হোসনার আপু। আপু ইন্টারনেটে অসুবিধা হচ্ছে, কেটে আসতে হবে। আপনার কথা একেবারেই শুনতে পাচ্ছি না, আবার কেটে আসতে হবে। আমি একটু মাথিন আপুর কাছে আসি। মাথিন আপুর, আমি জানতে চাই যে সাতশৈলী এখন কেমন করছে এবং সাতশৈলীর বর্তমান অবস্থা, প্রথম কাস্টমার যিনি আসলেন তিনি কিভাবে ব্লেসিং হয়ে আসলেন, সেই গল্পগুলো একটু শুনে। ফার্স্ট সাতশৈলী যেটা শুরু হয়েছে, আর ওই যে হাত বাড়িয়ে দেওয়ার কথাটা না আমার বারবার শিহরণ জাগাচ্ছে। কেন বলছি, আমি কিন্তু শুধু যে সাতশৈলী আছি তা না, আমার জয়িতাতেও একটা শপ আছে, সেটা হচ্ছে রাপা প্লাজায়। আপনারা জয়িতার নাম শুনেছেন, এখানেও কিন্তু আমরা প্রায় 180 জন নারী উদ্যোক্তা আছি। তো হাত বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে দেখা যায় কি, ওই যে বললাম না, আমাদের ইনভেস্টের ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয়ে যায়। আমি আমার খালামুনির কাছে কৃতজ্ঞ। আমার যেদিন জয়িতার শপটা হয়, আমাকে কল করে যে আপনার জয়িতাতে সিলেক্ট হয়েছেন, তখন আমার কাছে ইনস্ট্যান্ট টাকার দরকার। মানে হয় না যে আমি রাত্রেবেলা ফোন দিয়েছে, সকালবেলা টাকা তোলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো সামহাও খালামুনি আমাকে ফোন দিয়েছে, তো আমি বলছি খালামুনি কালকে এরকম লাগবে। তো খালামুনি তখন আমাকে কিচ্ছু বললো না, 10টার দিকে আমাকে ফোন দিয়েছে, তোর কি কাজ হয়েছে? সে না খালামুনি, হইলে হবে, না হলে না হবে। তখন বলছে আচ্ছা ঠিক আছে, ওয়েট কর। উনি একদম আমার যে টাকা দরকার উনি আমাকে পাঠিয়ে দিলেন। এই যে ওনার হাত বাড়ানো, আমি কিন্তু এই হাত বাড়ানো কখনো ভুলবো না, কখনো এগুলো কখনো ভোলা যায় না। এই যে এটা কিন্তু আমার জন্য বিশাল পাওয়া। এটা তো গেল আমার জয়িতার ক্ষেত্রে। সাতশৈলীর ক্ষেত্রেও ওনার অবদান কম না। আমার পেজটা খুলে দেয় আমার কাজিন তনিমা নামর, ওকেও আমি স্মরণ করছি এই মুহূর্তে। আর সাতশৈলীর প্রথম যে কাস্টমার ছিল সেটা হচ্ছে
আমার খুব মানে আমার চেনা জানা না, মানে অপরিচিতই তো। উনি যখন এসছেন ফার্স্টে, যখন আমার কাছে নিলেন, আমি থাকতাম দোতলায়। উনি তখন কেমন করে জানি কিভাবে মানে হয়তো বা ওইটার সময়টা তো পেজ এত রিচ হইতো না। তো উনি পেজে নক করেন, উনি একটা শাড়ি কেনেন আমার কাছ থেকে। তো ওনার এটা খুব পছন্দ হয়। এই যে যাত্রা শুরু, তারপরে আল্লাহর রহমতে এখন সাজশৈলী অনেকটা এগিয়ে গেছে। তখন তো বললাম যে আমি একা শুরু করেছিলাম, এখন আমি 23 জন নারী উদ্যোক্তা নিয়ে কাজ করছি। চমৎকার। আপনি যে শাড়িগুলো পরেছেন এগুলো কি আপনার উদ্যোগেরই শাড়ি? আমার যা পরে আছি সবটাই আমার শপে পাবেন, সাজশৈলীতে পাওয়া যাচ্ছে সবকিছু, ইভেন হেজাবটা থেকে শুরু করে সবটাই আপনি পেয়ে যাবেন। সাজশৈলী তো বিশাল একটা প্রতিষ্ঠান। আমার প্রতিষ্ঠানে আপনি একদম মানে আপনার টপ টু বটম যা দরকার সবটাই পেয়ে যাবেন। বাহ, চমৎকার। শুনবো সেসব বিষয়ে, শিলাপুর শুনবো, কিন্তু একটা বিরতি থেকে এসে জুমে ওয়াটটা হবে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আবারও যখন চলেই আসলাম, তখন কিন্তু হাত বাড়িয়ে দাও এই বিষয়ে আরও কথা হচ্ছে। আমি একটু জানতে চাই শিলাপুর কাছে যে আসলে যখন প্রতিবন্ধকতা চলে বা লাইফে আপস অ্যান্ড ডাউনস, এটা তো আসবে, আর সেই সময় কারো সহযোগিতার কথা যদি মনে করতে চান বা কাউকে একেবারে ক্রেডিট না দিলেই নয়, এরকম কোনো ঘটনা যদি শুনতে পারি। অবশ্যই আমার মা। বাহ, তা আমি একটু পরিস্থিতি এবং কিছু উত্তরণের গল্পটাও তো একটু শুনতে চাই, হালকা করে, যদি একটা পরিস্থিতি বা কোনো একটা সিচুয়েশনের কিছু শুনতে পারি। আমি এই আইন পেশায় যুক্ত হওয়ার আগে কিছুদিন জব করেছি, সেটা হচ্ছে পল্লী বিদ্যুতে জব করেছি। তো জব করার ক্ষেত্রে তখন আমার বয়সও কম, মানে আমি অনার্স কমপ্লিট করেই জয়েন করেছিলাম। তো মেন্টালি অতটা স্ট্রং হইনি। জব করব স্ট্রং হয়েছি, বাট তখন অফিসের বিভিন্ন বিষয়, যখন মানে অফিসের বস বিনা কারণে ধমকালো, তো আমি বয়সে তখন মানে অফিসের সবচেয়ে জুনিয়র। তো আমার লুকসটাও মানে জুনিয়রের চেয়ে বেশি জুনিয়র মনে হয় সবসময় আগে থেকেই। তো তখন এই প্রবলেমগুলো, তখন তারা আমাকে অতটা ক্যাপাবল মনে করতো না। আবার অফিসে এরকম একটা বিষয় আছে যে আমার চেয়ে তার যোগ্যতা কম, বাট সে আমার উপর মানে আমাকে ডিপ্রাইভ করছে, আমাকে ডমিনেটিং করে যাচ্ছে সবসময়। এই বিষয়গুলো এসে মানে আমার মা হচ্ছে, সে আমাকে রিড করতে পারতো সবসময়, মানে আমি বাসায় ঢুকলেই সে বুঝতে পারতো যে সামথিং রং। তো এই বিষয়টা মা আমাকে বলতো যে জীবন হচ্ছে ঋতু, 6 ঋতুর যতটা পর্যায় আছে, যত রকম বৈচিত্র্য, জীবন এটা যদি তুমি যতদিন উপভোগ করবা ততদিন তুমি ভালো থাকবা। বা চমৎকার, তো সুন্দর। আমরা একটু জুমে আসি। হোসনার আপু, দেখি একটু কথা বলতে চাই, আবার চাই। একটা ছোট্ট বাবা এসেছে। হ্যাঁ, হোসনার আপু। হোসনার আপু, আপনার কথা শুনতে পাচ্ছি না, এখনো কথা কেটে আসছে। এদিকে তানজিয়া রহমান আপু যিনি আছেন, তিনি আনমিউট করে আমাদেরকে একটু জানান যে কোথা থেকে যুক্ত হয়েছেন, কি করেন আপু তানজিয়া? আসসালামু আলাইকুম আপু। এটা আমার ছেলে, বড় ছেলে। আমি 2 ছেলের মা এখন আপাতত। বাসায় নরমালি আর কি আছি, বাট তার আগে শিক্ষকতা পেশায় ছিলাম বেশ অনেক বছর। তো এখন আর কি নেই। তো এখন আমি এই যে পরিবারের সাথে আছেন, পরিবারের সাথেও তো একটা কোয়ালিটি টাইম যাচ্ছে। আমি আপনার কাছে কিছুক্ষণ পরে আরেকবার আসবো। আমি মিষ্টি আপুর কাছে আসতে চাই। মিষ্টি আপু, আপনার কাছে এসে হাত বাড়িয়ে দাও, এই সুন্দর একটা বিষয় আপনার কাছে এসে একটু শুনি কিছু সুন্দর সুন্দর মিষ্টি কথা। অনেক অনেক ভালোবাসা। বাকিরা যারা কথা বলছেন না তারা মিউট করে দেবেন, বাকিদের কথার কারণে মিষ্টি আপুর কথা কম শোনা যাচ্ছে। জি জি আপু। আমি মিষ্টি আপুই তো না? জি 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 মিষ্টি আপু। হ্যাঁ, ওকে ওকে, অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা সবাইকে, নেক্সাস বন্ধুদের, আমন্ত্রিত অতিথিদের। হাত বাড়িয়ে দাও, আসলেই তো আমাদের সব সময় আমরা সবার প্রতি হাত বাড়িয়ে দিব, এটাই তো মনুষ্যত্ব। মানুষ হিসেবে আমরা জন্মেছি, আমাদের ভিতরে ভালোবাসা থাকবে, মমতা বোধ থাকবে, আমরা সবার পাশে হাত বাড়িয়ে দিব। বিশেষ করে নারীদেরকে আমরা নারীরাই নারীদের দ্বারা অত্যাচারিত হয়, অবহেলিত হয় সারা জীবন।
এই শ্বশুর বাড়ি, বাবার বাড়ি, অফিস, সব জায়গায় দেখবেন সিনিয়ররা জুনিয়রদের হেনস্থা করছে, কিন্তু এই জিনিসটা আমাদের ওভারকাম করতে হবে। আমরা যদি আমাদেরকে শান্তি দেই, সম্মান করি, ভালোবাসি, বিপদের মুহূর্তে একটু পাশে এসে দাঁড়াই, খুব কিন্তু দাঁড়াতে হয় না, তাহলে আমরা সবাই মিলে অনেক সুন্দর বাস করতে পারবো। আর একটা হচ্ছে দরিদ্র, তাদের হাত বাড়িয়ে দিতে হবে। আমার যার যার সামর্থ্য আছে সেটা নিয়েই আমরা হাত বাড়িয়ে দিই। আমরা যদি অসহায়ের পাশে দাঁড়াই, দুর্বলের পাশে দাঁড়াতে হবে আপু, বিশেষ করে দুর্বলের পাশে দাঁড়াতে হবে। অনেক ভালো দুর্বল আছে, আর অন্যায়ের প্রতিবাদ করতে হবে। আমি মনে করি এটাই হাত বাড়িয়ে দাও। চুপ করে বসে থাকাকে আমি কখনো ভদ্রতা মনে করি না, এবং চুপ করে বসে থাকাটাকে একদম আমার ভালো লাগে না আপু। হাত বাড়াতে হবে সবার প্রতি, সবার মানুষ মানুষের জন্য আমরা হাত বাড়িয়ে দিব সবাই। একদম একদম। ভালোবাসা। অনেক ধন্যবাদ মিষ্টি আপু, খুব সুন্দর বললেন। মিষ্টি আপুর পরে আরেকজন মিষ্টি আপু, ফারহানা রহমান মিষ্টি আপু, তার কাছে একটু আসি, তার কাছে শুনি কিছু। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অনেকদিন হলো অহনা আপুর সঙ্গে কথা হয় না, তাই না? তাই তো, হ্যাঁ। আর আর আমি আছি এখন ওই যে বিয়াম ইনস্টিটিউট, ওখানে আমি একটা ট্রেনিং করছি, মাস্টার ট্রেনার ট্রেনিং। তো সেই ট্রেনিংটা আসলে জয়েন করি নাই, তো সবাইকে বলাও হয়ে ওঠেনি যে আমি ট্রেনিং এ আছি, এবং খুবই ভালো একটা ট্রেনিং সেশন এটা চলছে আমার। তো আমি ওখানে হোস্টেলে আছি। আর আজকের যে বিষয়টি হাত বাড়িয়ে দাও, এটার সঙ্গে একেবারেই আমার আজকের যে টপিক ছিল আমাদের পড়ার ক্ষেত্রে যে ক্লাসগুলো হলেন, সেটা হলো প্রফেসর ডক্টর এমডি খলিলুর রহমান ইসলাম স্যার আমাদের একটা ক্লাস নিয়েছেন আজকে, হাত বাড়িয়ে দাও কথাটির সঙ্গে মিল রেখে। সেটি আমি বলবো যে আমাদেরকে রোল মডেল বলা হচ্ছে, মানে বিশেষ করে শিক্ষক কেন বলা হচ্ছে সেটি। তখন বলছে যে মনিটরিং অ্যান্ড মেন্টারিং, মনিটরিং এবং মেন্টারিং, দেখাশোনা এবং মানসিকতার যেটি কথা আসছে। তো স্যারের কথা অনেকগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন, যে একজন স্টুডেন্ট তার কাছে যখন আসলো একটা ব্যাপার নিয়ে এসেছিল, এবং সে এমন সিরিয়াস কথা বলেছিল যে স্যারের কথা শুনেই সে পাল্টে গিয়েছে তার জীবন। তখন আমি ক্লাসে আমার কথাটা শেয়ার করতে পারি নাই, আপনার সঙ্গেও করবো এবং স্যারের সঙ্গে পরে আমি পার্সোনালি করেছি ক্লাস শেষে। সেটি হলো, আমি যখন লেখালেখি করি, সেই লেখালেখি সূত্রে আমার সঙ্গে একটি মেয়ে, ওর নাম বলছি না, তো ওর সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। সে আমাকে ফুপি করে ডাকে এই অনলাইন মাধ্যমেই। তখন ও ইউনিভার্সিটিতে পড়ে, ও থার্ড ইয়ারে পড়ে, ফোর্থ ইয়ারে পড়তেই ও সম্পর্ক করে হোক যেভাবে বিয়ে করে ফেলি। বিয়ে করে ফেলার পরই তার দেখা গেল যে সম্পর্কে একটু ফাটল দেখা দিচ্ছে। তখন আমাকে সে সবই শেয়ার করে, সেই সূত্রে ফাটল, ওদের দুইজনের সম্পর্ক ভালো, কিন্তু শ্বশুর বাড়িতে সে অ্যাডজাস্ট করতে পারতেছিল না। তখন আমি তাকে পরামর্শ দিলাম যে যেভাবেই হোক তোমাকে ধৈর্য ধরতে হবে, এখানে ধৈর্য ধরা ছাড়া অন্য কোনো কিছু ওয়ে নেই। সে বলতেছিল আমি পারি না, মানে মেসেজের পর মেসেজ আমার কাছে আসছিল, কিন্তু আমি যে এইটুকু, তারপরে ফাইনালি সে ভালো হয়েছে এবং এখন সে ভালো আছে, আমার সঙ্গে তো কথা হয়। আজকের দিনের জন্য চমৎকার একটা গল্প। অনেক ধন্যবাদ মিষ্টি আপু, অনেক ধন্যবাদ। আমরা আসি হলো এই যে নিচে আমি দেখতে পাচ্ছি দুজন একসাথে আছেন, শুভ মাহিমা, তাদের কাছে একটু আসি, একটু কথা বলি, দুজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। পাশাপাশি বসতে পারেন, বা দুজন একই ফ্রেমে যদি আসতে চান সেক্ষেত্রে একটু ক্যামেরাটা পিছিয়ে দুজনেই পাশাপাশি থাকতে পারেন। আমি একটু জানতে চাই আজকের বিষয় নিয়ে আপনাদের কি বলবার আছে। নতুন যুক্ত হয়েছেন, এবং আমি যতদূর জানি যে ওনারা সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন, তাই তো? আমি কি ঠিক বললাম? জি জি ঠিক বলেছেন আপু। আসসালামু আলাইকুম। উনি আমার শাশুড়ি। বাহ, তাহলে শাশুড়ি বউ একসাথে যুক্ত হয়েছেন। আমি আর পরের দিন আপনারা আরেকটু সুন্দর ফ্রেম করে বসবেন, আরেকটু দূরে ক্যামেরাটা বসিয়ে নিজেরা একটু সরে বসবেন, তাহলে দুইজনকেই দেখতে পারবো। আজকে যিনি কথা বলবেন তিনি ক্যামেরার সামনে এসে 2 লাইন আজকের বিষয় নিয়ে কিছু বলুন। আচ্ছা, সবাইকে যারা আলোচনা করতেছেন তাদেরকে সালাম দিচ্ছি আমি। আজকে টপিকটা হচ্ছে কি হাত বাড়িয়ে দাও। সো আমি যেটা বলতে চাচ্ছি, এই জিনিসটা আসলে একটা রোল মডেল হিসাবে আমি প্রেজেন্ট করতে চাই, যে আমি তো একজন শিক্ষিত বেকার, ঠিক আছে? সো আমি চাচ্ছিলাম যারা আলোচনা করতেছেন, আলোচক যারা, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমাকে যদি কোনো একটা মানে কর্মসংস্থানের একটা সুযোগ যদি কেউ করে দেয়, আমি এটা খুব প্লিজড হব আর কি।
আপনি আমাদের গ্রুপে পোস্ট কারণ করবেন, আপনি আপনার মানে যেই ব্যাপারটা আছে, যেই আপনার কি কি বিষয় এক্সপার্টিস আছে বা আপনি কোন কোন বিষয়ে কাজ করতে আগ্রহী সেটা লিখে নেক্সাস লেডিস ক্লাবে আপনি আমাদের সাথে কিছু একটা পোস্ট করে অবশ্যই শেয়ার করবেন এবং সেখানে আমাদের আপুরা অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো আমরা আসলে যারা যারা নেক্সাস লেডিস ক্লাবের সাথে যুক্ত আছি সবাই গ্রুপেও কানেক্টেড আছি। তো ওইটা একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবাইকে কানেক্ট করতে পারেন এবং আমার মনে হয় আপনি পোস্ট দিলে শুধু মাথিন হক আপু নয়, বরং অনেক উদ্যোক্তাই আছেন যারা আসলে সাতক্ষীরা থেকে কানেক্টেড হতে চান, তারাও আপনাকে হেল্প করতে পারবে। সো আমি বলি সবাইকে যে নেক্সাস লেডিস ক্লাব যে ফেসবুক গ্রুপটা আছে যেখানে 47,000-এরও বেশি নারীরা আছে, সেখানে সবাই একটু অ্যাক্টিভ হবেন, নিজেদের কথাগুলো সেখানে এক্সপ্রেস করবেন। অবশ্যই একটা বিরতি থেকে এসে আরও গল্প হবে। ডিয়ার ফ্রেন্ডস যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে বলবো যে আমাদের সাথেই থাকুন, একটা বিরতি থেকে এসে আর অল্প একটু আড্ডাই বাকি আছে, নিয়ে নিচ্ছি বিরতি। ছোট্ট একটা বিরতির পর একেবারে অল্প সময় দিতে পারবো, সবার সাথে একটু একটু করে কথা হবে। যাদের সাথে কথা হয়নি সবাই একটু কথা গুছিয়ে রাখবেন, কি বলতে চান একদম ছোট করে শুনবো। আপুদেরকে স্বাগতম, আসসালামু আলাইকুম, সব কিছু আগে বলে নিলাম, ঠিক আছে? এখন আমরা আসলাম একটু শিলা আপুর কাছে। শিলা আপুর কাছে এসে জানতে চাই যে জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা, সেটাও আসলে জানতে চাই। দেখা যায় যে সবার সহযোগিতার পার্টটা চুকে গেল, তারপরে কি এখন আপনার কাজের যে একটা প্রফেশনের সাথে আছেন, আরও কিছু আমার মনে হয় যে আপনার ইনভলভমেন্ট আছে, সেই বিষয়গুলো নিয়ে কিভাবে জীবনটা গুছিয়ে নিতে চাচ্ছেন এখন? প্রথম কথা হচ্ছে গোছানো বিষয়টার কখনো শেষ হয় না, আমরা গোছাতেই থাকি এভাবেই আমাদের শেষ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা নারীরা যারা বিশেষ করে উদ্যোক্তা হচ্ছি, তারা শুধু আমরা মানে মেয়েলি বিষয়গুলো, মেয়েদের প্রয়োজনীয় বিষয়গুলোতেই উদ্যোক্তা হচ্ছি। তো আমার সবার প্রতি আহ্বান, আমরা হচ্ছি অন্যান্য বিজনেসগুলোতে যাতে আমরা অ্যাড হতে পারি, এই ভাবনাটাও যেন সবার মধ্যে থাকে। তো আমি যে পেশায় আছি এটা কিন্তু জব না, এটা হচ্ছে ব্যবসা, বিজনেস, যেটা আইন ব্যবসা বলে। তো এটার সাথে আছি, সাথে আমি নতুন করে আরেকটা বিজনেস শুরু করেছি। এটা হচ্ছে মানে একটু বড় পরিসরই, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা একটা ল্যান্ড প্রজেক্ট করেছি। আচ্ছা, সেটা হচ্ছে রূপগঞ্জে শীতলক্ষা গ্রিন সিটি হিসেবে শুরু করেছি। চমৎকার কিছু প্লট আছে না সেখানে করেছি, আপনাদের মানে সহযোগিতা চাচ্ছি অবশ্যই। এবং আমার কাছে মনে হয়েছে যে নারীরা মিলেও এই দিকটার কথা ভাবলেন, সেটাও একটা চমৎকার বিষয়। যে একটু যুক্ত করি, তো আমরা যখনই ভাবি যে অনেকেই এটা সমালোচনা করে যে প্রত্যেক নারী দেখি মানে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, সে শাড়ি চুড়ি বিক্রি করছে। মানে বিষয়টা আমাকে একটু মানে কষ্ট দেয় যে সবাই কেন এভাবে বলবে, এটা তার মানে আরো যে অনেক সেক্টর আছে সেটা অনেকে এক্সপ্লোরই হয়তো করে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি যে যেহেতু নেক্সাস টিভি লেডিস ক্লাবটা অনেক বড় পরিসরে কাজ করছে, এই বিষয়গুলো যেন আমরা একটু আলোচনায় মোটিভেট করি। অবশ্যই চমৎকার। এই যে আপনাকে দিয়ে শুরু হলো, আরো নারীরা নিশ্চয়ই এখন ল্যান্ড নিয়ে কাজ করতে আগ্রহী হবেন। যেমন আমাদের সাথে যিনি সাতক্ষীরা থেকে যুক্ত ছিলেন মাহিমা, তার উদ্দেশ্যে আপু কিছু বলছিলেন আমাকে, সেটা শুনি। মাহিমা আপুকে আমি একটা কথা বলবো যে এখন ফেসবুক এতটা পপুলার হয়ে গেছে, এতটা ইজি ওয়ে হয়ে গেছে, আপনার পেজ থাকতে হবে এমন নয়। আপনার যে আইডি আছে, পার্সোনাল আইডি আছে, সেটাও যদি আপনি রেগুলার ইউজ করেন, রেগুলার পোস্ট করেন, সেটাও কিন্তু আপনার রিচ করায়, সেখান থেকেও ইনকাম করা সম্ভব। তো ওনার ওখানকার যেটা বিখ্যাত, আমার ধারণা ওখানকার গুড় অনেক ভালো, সাতক্ষীরার আরো অনেক কিছু আছে। এটা এক্স্যাক্টলি সিজনটা, আমি এই জন্যই ওনাকে বললাম, উনি কিন্তু অথেন্টিক। সবচেয়ে বিজনেসের প্রথম পয়েন্ট হচ্ছে আমি মনে করি আপনাকে বিশ্বাস অর্জন করতে হবে, আপনাকে অনেস্ট থাকতে হবে। আপনি যদি অনেস্ট না থাকেন, বিজনেস আপনার হবে না। এটা আমি খুব বিশ্বাস করি। তো আমি যেটা বলবো, উনি যেটা যদি একদম ভেজাল ফ্রি যদি কোনো কিছু দিতে পারেন, গুড় কিন্তু আমরা দুধে দিলেই বুঝতে পারি, একটা বলক দিলেই বুঝতে পারি যে দুধটা ফেটে গেলে বুঝতে পারবো যে এই গুড়টাই প্রবলেম আছে। তো আপু কিন্তু এটা নিয়ে কাজ করতে পারেন। নেক্সাস টেলিভিশনে যে আপনাদের পেজ আছে সেখানে উনি পোস্ট করতে পারেন, বিভিন্ন গ্রুপ আছে সেখানেও উনি অনেক প্ল্যাটফর্ম আছে। আমরা হলো চেনা মানুষের থেকে কিনতে বেশি পছন্দ করি, উনি অ্যাক্টিভ আছেন, ওনাকে আমরা সবাই সহযোগিতা করতে পারি। আর হাত বাড়ানোর ক্ষেত্রে আমি বলবো সকল উদ্যোক্তা বোনদের হাজবেন্ডদেরকে শুধু বলবো যে আপনাদের সহায়তায় হাত বাড়ানোতে কিন্তু আমরা অনেক দূর যেতে পারি। দেখবেন একজন আরেকজনের যদি হাতটা ধরি না, আমরা অনেক দূর যেতে পারি। আমি এই দিক থেকে বেশ ব্লেসড।
আসলে আমি ব্লেসড যে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে, অনেক। ইভেন আমার বাবাকেও আমি দেখেছি, মানে বাবা সবসময়, আব্বু সবসময় চেয়েছে তুমি কিছু একটা করো, সেটা জব হতে হবে এমন না। তো আমি সবাইকেই বলবো যে আপনারাও হাত বাড়িয়ে দেন, তার পরিবারের সদস্য যদি হাত বাড়িয়ে দেয় আর কিচ্ছু লাগে না। চমৎকার, দুজনেই চমৎকার বললেন। এদিকে আমরা যদি একটু এসে যাই, আমরা একটু ছোট ছোট করে সবার কাছে শুনবো। রেবেকা আপু, আপনার কাছে এসে একটু শুনি আজকের বিষয়। শুভ সন্ধ্যা অহনা। শুভ সন্ধ্যা। সুন্দর লাগছে, 2 দিন দেখি নাই তোমাকে, তাই মিস করছি তোমাদের সবাই। থ্যাংক ইউ। শোনো, আজকের বিষয়টা হচ্ছে এমন একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমাদের মেয়েদের জন্য আসলে খুব জরুরি। পরিবার সর্বপ্রথম। একটু আগে আপু বলতেছিলেন যে হাজবেন্ড, হ্যাঁ হাজবেন্ড যদি শক্তভাবে হাতটা ধরে, বা হাজবেন্ডের হাতটা যদি আমি শক্ত করে ধরে রাখে আগাই নিয়ে যেতে পারি, তবে আমরা অনেক দূর আগাতে পারবো। মেয়েরা বিশেষ করে এদের এটা আমাদের বড় দরকার এবং প্রয়োজন হয়। আর একটা মেয়ে আরেকটা মেয়ের পাশে থাকবো, এটা সবসময় মন মানসিকতা যাতে সবার মধ্যে থাকে। আগের এই টিপিক্যাল মেন্টালিটি বাদ দিয়ে এখন যে আমরা জেনারেশনে আছি বা যে বর্তমানে আছি, একজন মেয়ে আরেকজনকে সহযোগিতা করতে পারলে সেটা সবাই মিলে করা উচিত, এবং সবাই মিলে যদি একটা কাজ করি অবশ্যই সাফল্য আসবে। অনেক ধন্যবাদ। আমি রীতা দিদির কাছে আসি। রীতা পোদ্দার। অনেক ধন্যবাদ অহনা, তোমাকে একদম রাজহাঁসের মতো লাগছে। ভীষণ মিষ্টি। যাই হোক, আর হাত বাড়িয়ে দিয়ে বললো যেটা, সেটা হচ্ছে তুমি করে দিলা, যেমন তুমি সাতক্ষীরা থেকে আপুকে একদম ঢাকা শহরে টেনে নিয়ে আসলা, অনেক ধরনের একটা পথ দেখিয়ে দিলা। ঠিক এরকমই আমরা যদি একজন আরেকজনকে, প্রতিটা নারী সাহায্য করি, তাহলে কিন্তু যে থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে, এটা বাস্তবায়ন ঘটে যাবে একেবারে। কারণ একজন যদি আরেকজন একটু সামান্য যদি একটুখানি হাত দেয়, তাহলে কিন্তু যেমন ট্রেনিং গুলি করায়, কোথায় করায় সে কিন্তু অনেকেই জানে না, বা অনলাইন অফলাইন বা বিভিন্ন জায়গাতে কাঁচা মালটা কোথেকে সংগ্রহ করা যায় অনেকে বলতে চায় না, এরকম আর কি। আসলে সময় কম, আর সবচেয়ে বেশি দরকার হচ্ছে ফ্যামিলি সাপোর্ট। আসলেই তাই। অনেক ধন্যবাদ। মরিয়ম আপুর কাছে আসি। মরিয়ম আপু, আপনি বলুন আজকের বিষয়ে কিছু শুনি। শুভ সন্ধ্যা সবাইকে। ভালো লাগছে অহনা। জি আপু। হ্যাঁ, হাত বাড়িয়ে দাও মানে মানে বন্ধু, একদম বন্ধু একজন হাত বাড়িয়ে দিবে, সাহায্য সহযোগিতা করবে ঘরে বাইরে দেশে সমাজে, তাহলে আমরা সবাই মিলেমিশে থাকবো এবং দেশের উন্নতি হবে, সব জায়গায় উন্নতি হবে, সবার উন্নতি হবে। ঠিক কথা বলেছেন। অনেক অনেক ধন্যবাদ। নার্গিস আপু, ফারহানা নার্গিস আপুর কাছে আসি, তার কাছ থেকে কিছু শুনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মনে পড়ে আমি গত বছর এই নভেম্বর মাসের দিকে আমি নেক্সাসে বসছিলাম, তখন এই সময় একটা সময় এই হাত বাড়িয়ে নাও বা একটা টপিকস ছিল গত বছরও। হ্যাঁ হ্যাঁ, আর আজকেও যখন এই হাত বাড়িয়ে দাও কথাটা আমি করলাম, তখন মনে পড়লো আমার যে তাই তো আমি তো নেক্সাসে সেই সময়টা বলছিলাম, আমিও হাত বাড়িয়ে দিলাম। হ্যাঁ, একটা পোস্ট দিয়েছিলাম, তখন তো আমার মাত্র কয়েকদিনের বয়স ছিল। আমার আজকে 1 বছর হয়ে গেল। বাহ, আপনি বড় হয়ে যাচ্ছেন। শিখে গেছি, ভয় কেটে গেছে। হ্যাঁ, হাত বাড়িয়ে দেওয়ার ফলে ইনশাআল্লাহ এখনো আছি, হাত বাড়িয়ে আছি। বাহ বাহ, চমৎকার চমৎকার। হোসনায়রা আপু কি ছোট্ট করে আরেকবার আনমিউট করার ট্রাই করবেন? হোসনায়রা আপু, আপু আজকে আপনার কাছে কিছু শুনি, এক লাইন শুনি, একদম আধা মিনিট হাতে সময় আছে। শুনতে পাচ্ছি। ঠিক আছে আপু, আমি আপনার সাথে আরেকটা শেয়ার করতে চাইছিলাম, কিন্তু এখন সময় নাই, এটা আরেকদিন। আজকে আজকের কথাটা বলি এইটুকু। হ্যাঁ জি, আজকে বলেন। আজকে আপুরা আপু অনেক চেষ্টা করলাম, কিন্তু নেটওয়ার্কটা আপুর আবারও চলে গেল। আমি বারবারই চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার, প্রচুর হচ্ছে না। সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি, সাথে আমাদের দুজন স্টুডিওর আলোকিত মানুষ, দুজনকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, নেক্সাসকে আবারও ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সাসকে তো মানে বুক ভরা ভালোবাসা যেটাকে বলে, অনেক ভালোবাসা। চমৎকার। এবং আমাদের বন্ধুরা যারা আমাদের সাথে প্রতিদিনই আসলে যুক্ত হয়ে যান লেডিস ক্লাবের আড্ডায়, তাদের সবাইকে সবসময় ধন্যবাদ জানালে কম হবে। সবসময় হাত বাড়িয়ে পাশে থাকুন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।